হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো আপডেট দেওয়ার আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি থেকে সম্পূর্ণ তথ্য আপডেট পেতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যে আপডেট রয়েছে, ভারতের পারমাণবিক প্রতিরোধ, আইএনএস বর্ষা পারমাণবিক প্রতিরোধের জন্য ভারতের কিন্তু গোপন কৌশলগত সামুদ্রিক দুর্গ। আইএনএস বর্ষা হলো একটি প্রকৌশলগত বিস্ময় যার বিস্তৃত গোপন স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে। আইএনএস বর্ষা ভারতের নৌ বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা উন্নত পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সহ একটি শক্তিশালী সামুদ্রিক শক্তি হিসাবে দেশটির উত্থানকে চিহ্নিত করে। বিশাখাপত্তনম থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অন্ধ্রপ্রদেশের রামবিলি উপকূলীয় যে এটা একটা খুবই একটা বড় প্রজেক্ট বলা যেতে পারে, এবং অন্ধ্রপ্রদেশের রামবিলি যে উপকূলীয় সেখানে সেই জায়গাতে অবস্থিত এটি কৌশলগত সাবমেরিন ঘাঁটিটি ভারতের ক্রমবর্ধমান পারমাণবিক চালিত সাবমেরিন বহরকে ধারণ করার জন্য এবং দেশের দ্বিতীয় আক্রমণ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য শ্রেণীবদ্ধ প্রকল্প বর্ষার অধীনে তৈরি করা হচ্ছে। এটা বিশাখাপত্তনম বন্দরে নৌ ও বেসামরিক উভয় জাহাজের তীব্র যানজটের কারণে ভারতের একটি নিবেদিত প্রাণ পারমাণবিক সাবমেরিন স্থাপনের জরুরি প্রয়োজন থেকেই এই বর্ষা প্রকল্পের ধারণা করা হয়েছিল। সেটা 2005 সালে হয়েছিল, এবং প্রথম পর্যায়ে 11 থেকে 12 সালে এটার জন্য 160 কোটি টাকা বরাদ্দ হয়। এরপর ধারাবাহিকভাবে সেটা এগিয়ে চলেছে, উল্লেখযোগ্য প্রযুক্তিগত, পরিবেশগত, লজিস্টিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে। 6 সালে পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড 15টি প্রধান যুদ্ধজাহাজ থেকে 12 সালের মধ্যে 46টি জাহাজই নাটকীয়ভাবে সম্প্রসারিত হওয়ার পর এই ধরনের বিশেষায়িত স্থাপনার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। প্রাথমিকভাবে বিবেচিত গঙ্গা ভরাম অবস্থানের তুলনায় রামবিল্লি নির্বাচন কৌশলগত ছিল, যা উন্নত ভৌগোলিক সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গভীরতা, যা সাবমেরিনগুলোকে সর্বোত্তম গোপন ক্ষমতা প্রদান করে। এর ইঞ্জিনিয়ারিং মার্বেল অ্যান্ড স্টিল স্থাপত্যও রয়েছে। আইএনএস বর্ষা একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ দুর্গ হিসাবে নির্মিত হচ্ছে, যা সর্বোচ্চ গোপনীয়তা এবং বেঁচে থাকার ক্ষমতা নিশ্চিত করবে। এটি স্থাপনায় ভূগর্ভস্থ সাবমেরিন কলম এবং টানেলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা পারমাণবিক সাবমেরিনগুলোকে বঙ্গোপসাগরে সম্পূর্ণরূপে ডুবে যাওয়া এবং বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়। উপগ্রহ নজরদারি এবং আকাশপথে অনুসন্ধানের মাধ্যমে শনাক্তকরণ এড়াতে এই ভূগর্ভস্থ স্থাপত্য হাইনান দ্বীপে চীনের গোপন সাবমেরিন ঘাঁটির কথা মনে করিয়ে দেয়, যে সাবমেরিনগুলোকে উপকূল রেখায় খোদাই করা লুকানো গুহা থেকে পরিচালিত হওয়ার মতো প্রাকৃতিক গোপনীয়তা প্রদান করে। গোপনীয়তাই সাবমেরিনের একটা অন্যতম জিনিস। এই ঘাঁটিটি প্রায় 20 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, এবং একই সাথে কমপক্ষে 10 থেকে 12টি পারমাণবিক সাবমেরিন ধারণ ক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশনের মধ্যে অভ্যন্তরীণ এবং বহুমুখী উভয় ধরনের বন্দর সুবিধে অন্তর্ভুক্ত রয়েছে। অভ্যন্তরীণ বন্দরটি বহির্মুখী বন্দরের জন্যে ব্রেকওয়াটার এবং জেটি নির্মাণের সময় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তো এই সাবমেরিনের এগুলো খুবই কার্যকরী এবং পারমাণবিক ত্রয়ী এবং কৌশলগত প্রতিরোধ। আইএনএস বর্ষা ভারতের পারমাণবিক ত্রয়ী স্থল, আকাশ, সমুদ্রভিত্তিক ব্যবস্থা থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের 3 প্ল্যাটফর্ম ক্ষমতার ভিত্তি প্রস্তর হিসেবে কাজ করে। এখন জল, স্থল, আকাশ তিনটেই তো জোর দেওয়ার দরকার, তো সেরকমই আর কি ব্যবস্থা রয়েছে। ক্ষমতার ভিত্তি প্রস্তরে কাজ করবে, এবং সাবমেরিন ভিত্তিক উপাদানটি ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর প্রথম ব্যবহার নয় পারমাণবিক মতবাদ, যার জন্য বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য একটি নির্ভরযোগ্য দ্বিতীয় আক্রমণ ক্ষমতা প্রয়োজন। পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন এই ত্রয়ীটির সবচেয়ে টিকে থাকার উপাদান, কারণ তারা দীর্ঘ সময় ধরে জলের নিচে কিন্তু লুকিয়ে থাকতে পারবে। এমনকি একটি বিধ্বংসী প্রথম আঘাতের পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা কিন্তু নিশ্চিত করতে পারবে। অর্থাৎ পারমাণবিক যদি হামলা হয়ে যায় তার বিরুদ্ধে তো একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ঘাঁটিতে মূলত ভারতের অরিহন্ত শ্রেণীর যে সাবমেরিন রয়েছে সেগুলো থাকবে, যার মধ্যে রয়েছে আইএনএস অরিহন্ত, আইএনএস অরিঘাট এবং আসন্ন আইএনএস অরিধামান, যা 2025 সালে কমিশনপ্রাপ্ত
হওয়ার কথা রয়েছে। তো এই সাবমেরিনগুলি ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধের মেরুদণ্ড গঠন করবে এবং যেখানে কিন্তু সাগরিকা ক্ষেপণাস্ত্র থাকবে K-15 সাগরিকা ক্ষেপণাস্ত্র, যা 750 কিলোমিটার পাল্লা থাকছে। আরও উন্নত K-4 ক্ষেপণাস্ত্র থাকবে, যেখানে 3500 কিলোমিটার পাল্লা দ্বারা সজ্জিত থাকছে। এছাড়া উন্নত প্রযুক্তি জাহাজ প্রোগ্রামও থাকছে। আইএনএস বর্ষার মধ্যে উন্নয়ন ভারতের অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। অর্থাৎ এটা অত্যন্ত উন্নত, যেমন সেটা ঘাপটি মেরে থাকবে, তেমনি তার অপারেশনাল ক্ষমতাও রয়েছে প্রচুর। পারমাণবিক এই যে জিনিসটি করেছে, পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং কৌশলগত ভূমিকার জন্য ভবিষ্যতে পারমাণবিক শক্তিচালিত আক্রমণ সাবমেরিন উভয়ই অন্তর্ভুক্ত থাকবে। বর্তমান কার্যকরী আবার আগের অরিহন, যেখানে যার লঞ্চ টিউব ছিল 4টি, সেখানে কিন্তু বর্তমানে সেটা ওই লঞ্চ টিউবটা বাড়িয়ে 8টা করা হয়েছে। অর্থাৎ কিন্তু এর ক্যাপাসিটিটাকে দ্বিগুণ করা হয়েছে। উন্নত প্রযুক্তির দিক থেকে যদি বলা যায়, প্রযুক্তির ক্ষমতাটাও আগের থেকে অনেক বাড়ানো হয়েছে, টেকনোলজিটা যোগ করা হয়েছে। ফলে এই যে সাবমেরিনের যে কার্যত যেটা তৈরি করা হয়েছে পারমাণবিক প্রতিরোধের জন্যে, বা কোনো হামলা হলে দ্বিতীয় হামলা চালানোর জন্য, অর্থাৎ সেই হামলাটাকে সয়ে নিয়ে পাল্টা যে প্রত্যাঘাত করবে, এইটা এখনকার দিনে খুবই দরকার। কারণ প্রতিবেশী ভারতেরকে অবশ্যই প্রতিবেশী দেশের কথা ভেবে এটা ভাবতে হবে, কারণ ভারতের প্রতিবেশী কিন্তু সবই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, যেখানে এখন গোটা বিশ্বজুড়ে কার্যত অনেক জায়গাতেই অনেক যুদ্ধ চলছে, সেখানে কিন্তু ভারতকে সমস্ত কিছুই মাথায় রাখতে হচ্ছে। ফলে পারমাণবিক হামলা যদি ভারতকে চালায়, ভারতের কখনোই নীতি নয় যে ভারত প্রথম পারমাণবিক হামলা চালাবে কোনো দেশের ওপরে, কিন্তু যদি কোনো দেশ ভারতের ওপর হামলা চালায় তখন পাল্টা তো প্রতিরোধ করতে হবে। সেটার জন্যই কিন্তু এই ব্যবস্থা। এছাড়া তো রয়েছে কৌশলগত ভৌগোলিক অবস্থান রয়েছে, কারণ এটা এমন জায়গায় অবস্থিত যেখানে বঙ্গোপসাগর বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলে অভিযানের জন্য এটিকে সর্বোত্তম অবস্থানে রাখা যেতে পারে। তাছাড়া রয়েছে মালাক্কা প্রণালীতে দ্রুত প্রবেশাধিকার প্রদান করে, যেখান দিয়ে প্রায় 25% বিশ্ব বাণিজ্য চলে। ফলে কৌশলগত দিক থেকে যেমন জায়গাটিও খুব সুন্দর, এবং প্রযুক্তিগত দিক থেকেও অনেক সেরকমভাবেই মজবুতভাবে বানানো হয়েছে, যাতে হামলা সামলে দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। তো এটা ভারতের অত্যন্ত একটা কৌশলগত দিক বলা যেতে পারে।